বাফুফের আগের ৩ নির্বাচনে প্রভাব খাটিয়েছেন কাজী সালাউদ্দিন। অভিযোগ, নির্বাচন কমিশনার মেজবার নতুন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। এই মুহূর্তে গোয়ালিয়রে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি জুড়ে আছি তার কাছে। রিমন, ফিটে আসলে জিততে চায় বাংলাদেশ ভারতের বিপক্ষে। এর আগে যত টি-20 ম্যাচ খেলেছে মোটে একটা ম্যাচই ভারতের সঙ্গে জিতেছিল। তবে গতকাল যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, আমরা একটু ট্রফিটা তার আগে দেখাতে চাই। গতকাল যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিন্তু বলেছিলেন যে এবার বাংলাদেশ জিততে এসেছে এবং একেবারে নতুন ব্র্যান্ডের তারা ক্রিকেট খেলতে চায়। একটু বলে রাখতে চাই যে বাংলাদেশ দল বিশ্বকাপের পরে কিন্তু যে পালাবদল হয়েছে, সেই পালাবদলে সাকিব আল হাসান, বিশেষ করে 2026 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপকে সামনে রেখে সাকিব আল হাসান একেবারে নতুন ফরম্যাটে দলকে তিনি সাজাতে চান। এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও খুব কথা হচ্ছিল, হয়তো বা এটাই তার সম্ভাব্য শেষ সিরিজ, যদি না তিনি ভালো করতে পারেন। অন্তত গতকাল নাজমুল হোসেন শান্তর যে সংবাদ সম্মেলন, সেখানে কিন্তু তেমনটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। বাংলাদেশ দলের অনুশীলনের কথা যদি একটু বলি, বাংলাদেশ দল কিছুক্ষণ পরে কিন্তু অনুশীলন করবে। গোয়ালিয়রে এসে বাংলাদেশ দল দুটো সেশন করার সুযোগ পেয়েছে। এর আগে একটা ছিল প্রথম দিন মধ্য দুপুরে তীব্র তাপপ্রবাহে। তবে গতকাল কিন্তু বাংলাদেশ দল দুপুর বেলা নয়, গতকাল বাংলাদেশ ফ্লাড লাইটের আলোতে অনুশীলন করেছে। আজ কিন্তু আবারও সেই দুপুরে অনুশীলন করবে। যেহেতু একদিন পরের খেলা, সেই অনুশীলনটা হয়তো বা ঐচ্ছিক হতে পারে, কারণ আমরা যতদূর দেখেছি গতকালকে ভারত দল যখন এই দুপুরে অনুশীলন করেছে তখন কিন্তু আমরা দেখেছি যে ভারত দলের অধিকাংশ সদস্য, মোটে 2 জন ক্রিকেটার ছাড়া ভারত দলের সবাই কিন্তু আসলে অনুশীলন করেনি। আজও হয়তো বা বাংলাদেশ দল ঐচ্ছিক অনুশীলন করবে, যেহেতু গরমের একটা বিষয় রয়েছে, তীব্র গরম। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দল হয়তো বা ঐচ্ছিক অনুশীলন করতে পারে। বাংলাদেশ দলের যদি কথা বলি, খুব একটা কিন্তু স্কোয়াডে পরিবর্তন হয়তো আসবে না। রাকিবুলকে টি-20তে এশিয়ান গেমসের পরে নেওয়া হয়েছে। তবে কালকের যে ম্যাচ, সে ম্যাচে হয়তো বা রাকিবুলের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ, আমরা যতদূর শুনতে পেরেছি। সেক্ষেত্রে আসলে যে প্রত্যাশিত যে স্কোয়াড বাংলাদেশ দলের, অর্থাৎ ওপেনিংয়ে লিটন কুমার দাসের সঙ্গে তানজিদ তামিম, 1 ডাউনে হয়তো অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, 4-এ তাহিদ হৃদয় তো ফিক্সড, 5 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ, 6 নম্বরে জাকের আলী অনেক, 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ, এরপরে 8-এ রিশাদ এবং 3 জন পেসার। তবে এখানেও কিন্তু আসলে একটা থেকেই যায়, কারণ 3 জন পেসার, বাংলাদেশ দলে যে 4 জন পেসার রয়েছেন, অর্থাৎ তানজিম সাকিব, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল, এই 4 জনের মধ্যে আসলে শেষ পর্যন্ত কোন 3 জন খেলে সেটি দেখার বিষয়। সবকিছু হয়তো বা কিছুক্ষণ পর যে সংবাদ সম্মেলন, সেখান থেকে জানা যাবে। তো এই ছিল আমার কাছে গোয়ালিয়র থেকে বাংলাদেশ দলের অনুশীলন এবং প্রেস কনফারেন্সের সবশেষ আপডেট। ভারত থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন ভারত ও বাংলাদেশ দলের সবশেষ খবর। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ ভারত ম্যাচ দিয়ে মধ্যপ্রদেশের সীমান্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের যাত্রা শুরু হলেও চলতি বছর জুনে ঘরোয়া ক্রিকেট দিয়ে ইতোমধ্যে অভিষেক হয়েছে এই মাঠের। বাংলাদেশ ভারত ম্যাচ হবে 5 নম্বর উইকেটে। এই মাঠে ঘরোয়া লিগে এখন পর্যন্ত হওয়া 12টি ম্যাচে গড় রান 161। ম্যাচের আগে থাকবে জমকালো উদ্বোধনী। গোয়ালিয়র থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গোয়ালিয়রের উইকেট যেন এক রহস্যময় ধাঁধা, দিন কিংবা রাতের আলোয় ধরন বোঝা দেয়। আন্তর্জাতিক অভিষেক ম্যাচ বলেই আলোচনায় কেমন হবে এই 22 গজ। এ মাঠে মোট 16টি উইকেট তৈরি থাকলেও ম্যাচের জন্য প্রস্তুত 9টি, যার মধ্যে 5টি কালো আর 4টি লাল মাটির। তবে তার মধ্যে 5 নম্বর উইকেট সাক্ষী হবে ইতিহাসের। বাংলাদেশ ভারত প্রথম টি-20 দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই মাঠ অবশ্য ইতোমধ্যে স্বাগতিক হয়েছে ঘরোয়া লিগের। চলতি বছরের 15 থেকে 23 জুন এখানে গড়ায় মধ্যপ্রদেশ টি-20 লিগ, যেখানে 12 ম্যাচে রান হয়েছে 3856, গড় ইনিংসের রান 161, শতক হয়েছে 3টি, 50 15, যে রান তুলতে উইকেট পড়েছে 155। উইকেট के बारे में बहुत ज्यादा एविडेंस हमारे पास है नहीं, लेकिन हम দেখুন, উইকেট নিয়ে আমরা খুব একটা জানি না, তবে এমপিএল এর সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে এই মাঠে প্রথম ইনিংসে 200 রানের আশেপাশে স্কোর হয়। আগে ব্যাট করা দল পায় বাড়তি সুবিধা। 9 और 10 के बीच में पर ओवर रेट था। মাধবরাও সিন্ধিয়ায় প্রথম ম্যাচ বলে কথা, তাই তো উদ্বোধনীতে চমক দেখাতে চায় মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ম্যাচ শুরুর আগে থাকবে আতশবাজি আর বিশেষ লেজার শো, তুলে ধরা হবে স্থানীয় ঐতিহ্য। हमारा पहला मैच है तो
এই মাঠে আমাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ বলে কথা। দর্শকদের জন্য 30 মিনিটের বেশি উদ্বোধনী আয়োজন থাকবে। মধ্যপ্রদেশ ঐতিহাসিকভাবে বিখ্যাত, তাই তো উদ্বোধনীতেও সে বিষয়টি উঠে আসবে। মধ্যপ্রদেশে মধ্য দুপুরে তীব্র গরম থাকায় এ মাঠে এর আগে হওয়া 12টি টি-20-র সবগুলোই হয়েছে ফ্লাড লাইটের নিচে। বাংলাদেশ ভারত ম্যাচও শুরু স্থানীয় সময় রোববার সন্ধ্যা 7:30টায়, তাই তো থাকছে না কোনো গরমের বালাই। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত। টি-20 বিশ্বকাপ পরিকল্পনায় মাহমুদুল্লাহ রিয়াদ না থাকলে অবসরের ব্যাপারে টিম ম্যানেজমেন্টের উচিত তার সঙ্গে কথা বলা, এমনটা মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এই সিরিজ শেষে রিয়াদ টি-20 থেকে অবসর ঘোষণা করলে অবাক হবেন না অ্যাশ। ঘরের মাঠে সাকিবকে শেষ টেস্ট খেলতে দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক। অতীতে ভারতের মাটিতে জয়ের অভিজ্ঞতা থেকে টি-20 সিরিজে জয়ের প্রত্যাশা আশরাফুলেরও। জিম্বাবুয়ের বিপক্ষে 2021 সালে 150 রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর নিয়মিত খেলে আসছেন ওয়ানডে ও টি-20-তে। সংক্ষিপ্ত সংস্করণে গেল বিশ্বকাপে অভিজ্ঞ ক্রিকেটারের ব্যাটিং অ্যাপ্রোচ সমালোচনার জন্ম দিয়েছে। 2025 সালে 39 বছরে পা দিবেন রিয়াদ। পরবর্তী টি-20 বিশ্বকাপ 2026 সালে। বিশ্বকাপ পরিকল্পনায় তিনি না থাকলে তাকে নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক। আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসটার পরে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে তার সাথে যদি বসে কথা বলতো সিলেক্টররা সবাই, আমি শিওর যে সে হয়তোবা নিজের থেকে সরে যেত আমার মনে হয়। কিন্তু যেহেতু আমাদের বাকি প্লেয়াররা পারফর্ম করতে পারছে না, সেই কারণে আসলে ওইভাবে কেউ ডিসকাসও হয়তো বা করতে পারছে না। আমি অবাক হব না যদি এই সিরিজে মাহমুদুল্লাহ ভালো একটা ইনিংস খেলে বাংলাদেশ জয় পায় এবং সে যদি বলে যে আমি টি-20 থেকে সরে যাব। সাকিব আল হাসানের শেষ টেস্ট দেশের মাটিতে খেলার সুযোগ দেয়া নিয়ে সরকার ও বোর্ডের বক্তব্যে অনিশ্চয়তা তৈরি করেছিল। তবে ক্রীড়া উপদেষ্টার নতুন বক্তব্যে ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আশরাফুলের মতে এমন কিংবদন্তি ক্রিকেটারকে শেষ সুযোগ দেওয়া উচিত। যেহেতু 18 বছর ধরে লিড করছিল, তো এখন খেলবে না, এটা তো সবার কাছে একটা খালি লাগবে। তার মতন একজন লিজেন্ড ক্রিকেটার দেশের মাঠে এসে সবার সামনে খেলে বিদায় নেবেন, এটাই আশা করি। ভারতের মাটিতে দীর্ঘদিন পর টি-20 খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এর আগে একটি ম্যাচ জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। অতীত অভিজ্ঞতা থেকে আসছে সিরিজে ভালো কিছুর প্রত্যাশা সাবেক অধিনায়কের। আমরা ইন্ডিয়ার সাথে একটা টি-20 উইন করেছি, সেটা ইন্ডিয়ার মাটিতে। এবার আমরা তো আশা করতেই পারি, কারণ আমরা ওয়ার্ল্ড কাপে রেজাল্ট যাই হোক, আমি মনে করি যে আমাদের বোলিং ইউনিটটা খুব চমৎকার ছিল। জাস্ট আমাদের ব্যাটসম্যানদের একটু দায়িত্ব নিতে হবে, যারাই সেট হবেন তারা যেন বড় ইনিংস খেলেন। আগামী রোববার ভারতের গোয়ালিয়রে প্রথম টি-20-তে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বাফুফের বিগত 3 নির্বাচনে রাজনৈতিক প্রভাব খাটিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। এমন দাবি করছেন বাফুফে নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করা মেজবাউদ্দিন আহমেদ। তবে এবার নির্বাচনকে রাখতে চান প্রভাবমুক্ত। কোনো রাজনৈতিক চাপ আসলে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথাও জানান তিনি। সারা বছর কোনো খবর না থাকলেও নির্বাচন এলেই উত্তপ্ত হয়ে ওঠে ফুটবল পাড়া। আরও একটা নির্বাচনের অপেক্ষায় ফুটবল ফেডারেশন। টানা 4 বার বাফুফের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে আসছেন মেজবাউদ্দিন আহমেদ। এবারও তার হাতেই দায়িত্ব দিয়েছে বাফুফের নির্বাহী কমিটি। 2008 সালে বাফুফের নির্বাচনে বহিরাগতদের প্রভাব না থাকলেও পরের 3 নির্বাচনে বদলে যায় সবকিছু। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রতিটি নির্বাচনেই প্রভাব খাটিয়েছেন কাজী সালাউদ্দিন। বিব্রতকর হলেও তা অকপটে স্বীকার করেছেন মেজবাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বা প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সালাউদ্দিন সাহেব যে সুযোগটা পেয়েছেন সেটা অন্যরা পেতে পারতেন। যদি প্রভাবটা না থাকতো নিরপেক্ষ একজন পেতে পারতেন, পাই নাই। ফলে নির্বাচনটা নিয়ে এটা আসলে একটা ঘেরাওর মধ্যে নির্বাচনের মতো। আমরা যতই সুষ্ঠু নির্বাচন করি না কেন, ওই বাহ্যিক পরিবেশটা যদি ভালো না হয় তখন আপনি কখনোই
মনে করবেন না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রথম দিকে চাপ নিলেও বাফুফের নির্বাচন নিয়ে এখন আর চাপ নেন না সাবেক এই আমলা। একে তো ভোটার সংখ্যা কম, তার ওপর প্রতিযোগিতা কমে যাওয়ায় বাফুফের নির্বাচনকে বড় করে দেখছেন না তিনি। সালাউদ্দিনদের বৈধতা নিয়ে 1982 সালে এরশাদের আমলে মাঠে মারামারির জন্য সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, সুতরাং তারা অবৈধ এই একটা মামলা আমাদের সামনে আসছিল। তো এগুলো হ্যান্ডেল করা কঠিন, আবার তখন মিলিটারি গভর্নমেন্ট, তখন চাপ মনে করছিল। কিন্তু তারপরে থেকে এটা একটা আনন্দের কাজ, জাস্ট একটা লেজার টাইম। ভোট হচ্ছে অল্প ভোট, কিন্তু এটার আওয়াজটা বেশি। এই আওয়াজটা বেশি হলে জন্য যে প্রার্থীরা সব বিএপি, আর এখানে নানা কথা আকাশে উড়ে বেড়ায়, যে কোটি কোটি টাকা ভেসে বেড়ায়। তবে এবারের নির্বাচনকে বাহ্যিক প্রভাব মুক্ত রাখতে চান প্রধান নির্বাচন কমিশনার। কোনো ধরনের রাজনৈতিক চাপ আসলেও দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানান তিনি। আমি যখন দেখবো যে কোনো পলিটিক্যাল চাপ আছে যেটা আমি মেনে নিতে পারি না, দরকার হলে আমি রিজাইন দেবো, কিন্তু ওগুলোতে বোর্ড অন করা তো যায় না, তাহলে নির্বাচন করার দরকারটা কি? দ্রুতই সভা করবে নতুন নির্বাচন কমিশন, সেখানেই নিজেদের পরবর্তী কার্যক্রম ঠিক করবেন দায়িত্বপ্রাপ্তরা। চূড়ান্ত ভোটার তালিকা হাতে পেলেই ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর জানাবো। টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ ভিয়ারিয়ালের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কঠিন প্রতিপক্ষ হলেও সান্তিয়াগো বার্নাব্যুতে ফেভারিট লস ব্ল্যাঙ্কোস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। প্রত্যাশিতভাবে চলতি মৌসুম শুরু করতে পারেনি রিয়াল মাদ্রিদ। লিগে এখন পর্যন্ত হারের তিক্ততা না পেলেও ড্র করে পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোস। সম্প্রতি ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের ইনজুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে ওদের। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে চ্যাম্পিয়ন্স লিগে অপেক্ষাকৃত দুর্বল লিলের কাছে হার। সেই ক্ষতে প্রলেপ দিতে লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। টেবিলের শীর্ষস্থান দখলের ক্ষেত্রে এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ রিয়ালের কাছে, কেননা এখন পর্যন্ত 8 ম্যাচে 5 জয় ও 3 ড্রতে 18 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে লস ব্লাঙ্কোস, আর তাদের চেয়ে 3 পয়েন্টে এগিয়ে টেবিল টপার বার্সেলোনা। তাই পূর্ণ 3 পয়েন্টই চোখ থাকবে আনচেলত্তি বাহিনীর। যদিও শীর্ষে উঠতে হলে শুধু জয় পেলেই চলবে না, রিয়ালকে জিততে হবে বড় ব্যবধানে। তবে ঘরের মাঠ হলেও ম্যাচে জয় পাওয়াটা কঠিন হবে রিয়াল মাদ্রিদের। হালকাভাবে নেয়ার সুযোগ নেই প্রতিপক্ষ ভিয়ারিয়ালকেও। চলতি মৌসুমে তারাও আছে বেশ ভালো ছন্দে। 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে আছে টেবিলের তৃতীয় স্থানে। মৌসুমে তাদের একমাত্র হারের স্বাদ দিয়েছে বার্সেলোনা। ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়ালকে স্বস্তি দেবে পরিসংখ্যান। এখন পর্যন্ত 51 বারের দেখায় রিয়ালের 28 জয়ের বিপরীতে ভিয়ারিয়াল জয় পেয়েছে 17 ম্যাচে। এছাড়া নিজেদের মাঠেই ভার্সার কাছে তারা হেরেছে 5-1 বড় ব্যবধানে। তাই এই ম্যাচে ঘরের মাঠে ফেভারিট লস ব্লাঙ্কোস। যদিও কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা ইনজুরি নিয়ে এই ম্যাচে থাকছেন না প্রধান গোলরক্ষক থিবো কর্তোয়া। তার জায়গায় দায়িত্ব সামলাবেন অ্যান্ড্রে লুনিন। ম্যাচে ডেভিড আলবা, ব্রাহিম দিয়াজেরও সার্ভিস পাবে না রিয়াল মাদ্রিদ। শঙ্কা আছে মিলেতাও ও এমবাপ্পেকে নিয়েও। শুরুর একাদশে দেখা যেতে পারে মদ্রিচকে। ম্যাচে সম্ভাব্য 4-3-1-2 ফরমেশনে দল মাঠে নামাতে পারেন বস কার্লো আনচেলত্তি। তামিম হোসেন, সময় সংবাদ। পিঠে চোট পেয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার নন্দ্রে বার্গার। এক বিবৃতিতে বার্গারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের অনুশীলন চলাকালে মেরুদণ্ডে অস্বস্তি অনুভব করেন তিনি। এরপর তার স্ক্যান করানো হয়। আপাতত দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজের বাকি 2 ম্যাচে তার বদলি এখন পর্যন্ত ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা। এরপর বাভুমার নেতৃত্বে বাংলাদেশে খেলতে আসবে দলটি। সেখানেও বার্গারের বদলি হিসেবে দেখা যেতে পারে অন্য কোনো পেসারকে। অনুষ্ঠিত হলো ইস্পাহানি 4র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ 2024-এর পুরস্কার বিতরণী। আয়োজন করা হয় রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে। বাংলাদেশ স্কোয়াশ র্যাটসের ফেডারেশন আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নেন দেশ বিদেশের নারী ও পুরুষ খেলোয়াড়রা। ইস্পাহানির সৌজন্যে 2021 সাল থেকে এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে আসছে। পৃষ্ঠপোষকরা জানান, স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়ানোর জন্য ইস্পাহানি সবসময় সচেষ্ট। আগের বছরগুলোতেও বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত অন্যান্য টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে ইস্পাহানি গ্রুপ।
শেষ হলো দিনাজপুর ওয়ার্ল্ড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে দাউদপুর ফুটবল একাডেমি 5-1 গোলে যশাই ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচ উপভোগে মহারাজা গিরিজাথান উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয় বিপুল সংখ্যক দর্শক। গোলাম নবী দুলারের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফাইনাল দেখতে দিনাজপুর মহারাজা গিরিজানাথ স্কুল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। 17 মিনিটে আরিফের গোলে এগিয়ে যায় দাউদপুর ফুটবল একাডেমি। 25 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে ইয়াসিন 1 গোল করলে 2-1 গোলে শেষ হয় প্রথম পর্বের খেলা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও দাউদপুর ফুটবল একাডেমির আক্রমণ। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে যশাই ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে আরিফ, ড্যানিয়েল ও তালা একটি করে গোল করলে 5-1 গোলে দাউদপুর বিজয়ী হয়। দর্শকরা অত্যন্ত আনন্দিত এবং উত্তরবঙ্গের একটা বড় টুর্নামেন্ট এটি, যেটির জন্য সারা বছর দর্শকেরা খেলোয়াড়েরা পাগল হয়ে থাকে। খেলা দেখতেছি আমরা মহারাজের মোড়ে, দুই টিমের খেলা খুব ভালো লাগতেছে দেখে, মজা নিচ্ছি। এই মজার জন্য কিন্তু আমরা কিন্তু প্রতিবারে এবার কিন্তু না, আমরা গতবার আসছিলাম, সামনেবারও আসবো। ঢাকায় ফুটবল দর্শক খরায় ভুগলেও রাজধানীর বাইরে ফুটবল ম্যাচ মানে উৎসবের আমেজ। এমন আয়োজনে বেশ সন্তুষ্টি ছিল দর্শকদের মাঝে, যার ধারাবাহিকতা রক্ষার দাবি তাদের। আমরা খুব এনজয় করছি আজকে খেলাটা। এই খেলাটা অব্যাহতভাবে চলুক, ভবিষ্যতে যেন এভাবেই যেন আমরা দিনাজপুরবাসী বিভিন্ন খেলাধুলায় আমরা এগিয়ে আসি, আমরা যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। নতুন প্রজন্মকে মাদক সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। আর তাই নানা প্রতিবন্ধকতা থাকলেও এমন আয়োজন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতগুলো হাজার হাজার মানুষ, এখানে কোনো রাজনীতি নেই, কোনো দল নেই, কোনো ব্যক্তি স্বার্থ নেই। তারা ইচ্ছা করেই মাঠে আসে, তারা খেলাধুলাকে এখনো ভালোবাসে। এই কারণে আমরা চাই যে এরকম সুস্থ বিনোদন দেওয়ার জন্য আমরা সবসময় মাঠমুখী করতে চাই আমাদের সন্তানদেরকে, এবং মাঠমুখী করতে চাই আমাদের গার্ডিয়ানদেরকে, মাঠমুখী করতে চাই আমাদের যারা সংগঠক আছে তাদেরকে নিয়ে আসতে চাই মাঠে। দিনাজপুর 7 নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল কমিটির আয়োজনে টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে মোট 16টি দল অংশ নেয়। সময় সংবাদ, দিনাজপুর। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।